ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 9-এর কোষে দেখি 1.1। এটা আমরা সমাধান করব। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে সেটা হলো মূলদ সংখ্যা কাকে বলে। চারটে মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা কাকে বলে তোমাদের বইটা যেটা যেটা আছে দেওয়া ওইটা লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, আর সেখানে কী কী গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দেবো। তারপর চারটা মূলদ সংখ্যা, যে কোনো চারটে মূলদ সংখ্যা লিখতে পারো। 1, 2, 3, 4 এগুলো সবই তো মূলদ সংখ্যা, মানে সমস্ত সবই সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আর 1-এর 2, 1-এর 3, 1-এর 4 সবই মূলদ সংখ্যা, যে কোনো চারটে লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা, ওটা হলো। এবারে বলছে শূন্য কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য একটা মূলদ সংখ্যা। লিখবে কি? হ্যাঁ, শূন্য একটা মূলদ সংখ্যা। তারপর কী বলো যে শূন্যকে p/q আকারে প্রকাশ করো। সেখানে কন্ডিশানগুলো কি? পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0, এটা তো মূলত সংখ্যার ক্ষেত্রে থাকে। তারপরে একটা কন্ডিশান দেওয়া আছে, দেখো পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো ধনাত্মক সাধারণ উৎপাদক থাকবে না, সেই রকম আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে একমাত্র কোনটা হবে? একমাত্র হচ্ছে শূন্যকে এইভাবে প্রকাশ করা যায়, 0=0/1। এবার দেখো 0 আর 1-এর মধ্যে এক ছাড়া কোনো ধনাত্মক সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। এবার যদি 0/2 করতাম, দেখো 2-এর মধ্যে 1 ও 2 আছে, 0-র মধ্যেও 1 ও 2 আছে, তাহলে এক ছাড়া সাধারণ উৎপাদক থাকছে, সেই জন্য হবে না। ঠিক আছে, উৎপাদক 0-র উৎপাদক তো উৎপাদক কোনগুলো? মানে যেগুলো যেগুলো দিয়ে ওই সংখ্যাটা বিভাজ্য, যেমন 1 দিয়ে 0 বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, সেই জন্য 1 ও 2 তো উৎপাদক হবে। আবার 2-এর উৎপাদক 1, 2, সেখানে সাধারণ উৎপাদক 1, 2 হচ্ছে। তাহলে একমাত্র 0 সমান যদি এরমভাবে লিখি 0/1, তবে সেটা হলো এই প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে সেটাই। তবে সেটা হবে যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। বুঝা গেল? ব্যাস, এবারে চলো 3 নম্বর দাগে যেটা আমরা করব, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখা স্থাপন করতে বলেছে। কিভাবে স্থাপন করব? দেখো এই যে 3 নম্বর দাগের প্রতিটা অঙ্ক আমরা করে দিয়েছি, সেই ভিডিও একটা অলরেডি আমরা করে দিয়েছি, বলে দিয়েছি। ঠিক আছে, কীভাবে করতে হবে এবং সেখানে কি লিখতে হবে সবই বলে দেওয়া হয়েছে ওখানে। এখানে একটু শুধু তোমাদের বলে দেবো, আর লেখাটা ওখান থেকে দেখে নিও। এখানে তোমাদের নিয়মটা একটু বলে দেখে নাও। দেখো -7টা বলছি না, -4টা বলি। 7টা একটু সহজতার তুলনায়, তাহলে -4টা বলি। দেখো -4টা কীভাবে আমরা স্থাপন করব। তাহলে সংখ্যা রেখা মানে এইরকম একটা রেখা টানবো। ঠিক আছে, স্কেল দিয়ে করবে, কিন্তু সব কিছু স্কেল দিয়ে টানলাম। এবারে -4টা কোথায় থাকতে পারে? দেখো -4টা আমাকে আগে দেখতে হবে, -4টা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে আগে দেখতে হবে। ঠিক আছে, তাহলে -4এর আগে কী আছে? -4এর আগে প্রথমে দেখো সংখ্যা রেখাটা, এইটাকে যদি প্রথমকে শূন্যটাকে স্থাপন করতে হবে। শূন্যর পরে গেলে কী হয়? ডান দিয়ে গেলে ধনাত্মক সংখ্যা, তার মানে সেটা 1, 2, 3, 4 এইভাবে যাবে। আর বাঁ দিকে আসলে -1, -2, -3, -4, তাহলে এইখানে হবে -4টা, তাই না? -4, আর তারপরে -5, মানে যেখানে বললো তারপরে একটা দাগ নেবে। ঠিক আছে, -4, -5, আর এইখানেরটা এই বিন্দুর একটা নাম দিতে হবে, এখানে নাম দিয়ে দিবে এইটাই। ঠিক আছে, এইভাবে কিন্তু। আর ও যেখানে স্থাপন করবে সেটাও একটা নাম দিয়ে দেবে। এটাকে দিলে এটাকে তখন বি দেবে। এইভাবে যে কোনো, আমি এখানে এটাকে তোমরা দিয়েছিলাম, এও দিতে পারতে, এখানে অন্য কিছু নাম দিতে পারতে, কোনো ব্যাপার নয়। ইংরাজি বর্ণমালা যে কোনো একটা অক্ষর দিলেই হবে। এই হলো, এইভাবে কিন্তু তোমাকে প্রথমে স্থাপন করতে হবে 0, তারপরে দেখতে হবে সেইটা, আর এর আগেরটা হচ্ছে -3, দেখতে হবে যে সেই পূর্ণ সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে। ঠিক আছে, সেইভাবে তোমাকে স্থাপন করতে হবে। আর এখানে কিন্তু লিখতে হবে, এই যে কথাগুলো বললাম, কথাগুলো গুছিয়ে লিখতে হবে। লেখাটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, ছবি আঁকা এবং লেখাটা। আর এই যে দূরত্বটা 0 থেকে 1 বা 0 থেকে 1-এর দূরত্বটা কত? 1 একক। আবার 1 থেকে 2 এর দূরত্ব কত? সেও 1 একক। তার মানে কি, এখান থেকে এটুকু যতটা দূরত্ব, এখান থেকে এটুকু ঠিক ততটা দূরত্ব। তাহলে যখন এটা আঁকবে তখন স্কেল দিয়ে যখন ধরবে, স্কেল দিয়ে যখন আঁকবে তখন কি করবে? এটা প্রথমে একটা মাপ নিয়ে নেবে। এই ধরো তুমি স্কেলের এখান থেকে এই পর্যন্ত 1 একক ধরতে চাও, মানে 1 সেমি মানে 1 একক ধরতে চাও, সেইভাবে আগে মেপে নেবে। 1 সেমি বা 2 সেমি নিতে পারো, বা 1.5 সেমি নিতে পারো। তোমার খাতার জায়গা যেরকম হবে সেরকম মাপে তোমাকে নিয়ে নিতে হবে। কিন্তু মোট কথা হলো যে যেন এখান থেকে এইটুকু দূরত্ব
এখান থেকে দূরত্ব যেন সমান থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এগুলো পূর্ণ সংখ্যা স্থাপন করার ক্ষেত্রে, যেহেতু মাইনাস এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাকে স্থাপন করার ক্ষেত্রে এইভাবে নিয়ে নিতে হবে, সমান দূরত্বে আগে ওগুলো পূর্ণ সংখ্যাগুলো স্থাপন করতে হবে, ঠিক আছে? আর কি লিখতে হবে এক্ষেত্রে সেটা ওই ভিডিওতে দেখে নিও, আমি তোমাদের আই বাটনে দিয়ে দেবো এখানে। এবার যদি এখানে তোমাকে এবার একটা ভগ্নাংশ সংখ্যাতে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে যেটা বলি মাইনাস পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে বাঁ দিকে স্থাপন করা হবে, আর ধনাত্মক হলে ডান দিকে স্থাপন করতে হবে, ঠিক আছে? যেমন প্রথমটা দিয়েছিল কি 7 বলেছিল, তাহলে ডান দিকে 7টা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে? 6 আর 6 আর 8-এর মধ্যে, 6-এর পরে 7 আবার 8, মানে 6 আর 8-এর মধ্যে, তাহলে সেইভাবে তোমার ওই অত ঘর ছবি আঁকতে হবে, ঠিক আছে? এবারে যদি আমি একটা এখান থেকে উদাহরণ নিই, ধরো 3/5, 3/5টা যদি নিই, ঠিক আছে? 3/5 এখানে বলেছে 3 নম্বর দাগে। 3/5টা কীভাবে স্থাপন করব? তাহলে দেখতে হবে যে 3/5টা আমার কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, মানে সবথেকে কাছাকাছি কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। দেখো 3/5টা 1-এর থেকে ছোটো না বড়ো? 1-এর থেকে ছোটো। কারণ কীভাবে বুঝলাম? যেহেতু এর লবটা ছোটো, হরটা বড়, তো 1-এর থেকে ছোটো, তাহলে এটা হলো 1-এর থেকে 3/5 লেস দ্যান 1। বড় কার থেকে বড়? 0-এর থেকে বড়, 0-এর থেকে বড়, তার মানে 0-এর থেকে বড়, ঠিক আছে? 1-এর থেকে ছোটো, 0 গ্রেটার দ্যান 1, তাহলে এটা লিখলো এরকম 3/5টা লেস দ্যান 1, 3/5 লেস দ্যান 1, আর না এটা হচ্ছে গ্রেটার দ্যান, আচ্ছা 3/5টা 0, এটা 0 হবে, 3/5 গ্রেটার দ্যান আর লেস দ্যান 1, ঠিক আছে? ঠিক আছে, মানে 3/5টা হচ্ছে তোমার 0-এর থেকে বড়, এইটা হবে না, চিহ্নটা হবে এইদিকে, কারণ 3/5টাই তো গ্রেটার দ্যান 0, মানে 0-এর থেকে বড় আর 1-এর থেকে ছোটো, মানে এইটাই। এইটা যেহেতু মানে কী পেলাম যে 0 আর 1-এর মধ্যে আছে, তাহলে আমাকে সংখ্যারেখা স্থাপন করব কোথায়? 0 আর 1-এর মাঝে কোথায় স্থাপন করা যায় সেটাকে দেখতে হবে। আর সেটা কীভাবে করব, সেটা আর কী কী লিখতে হবে সব কিছু ওই ভিডিওতে বলে দেওয়া আছে, তোমরা তাহলে ওই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? মানে প্রথম কাজ হচ্ছে এর দুটো পূর্ণ সংখ্যা খোঁজা যার মধ্যে এই সংখ্যাটা মূলদ সংখ্যাটা আছে, তারপরে কি করতে হবে, কি লিখতে হবে সব কিছু ওখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে মূল কাজ। এবার দেখো 4-এর দাগের 1-এরটা কী বলেছে? 4-এর 1, 4-এর সবগুলো অঙ্কতে যেটা বলেছে যে প্রতিটার ক্ষেত্রে কী করতে হবে? একটা করে মূলদ সংখ্যা বার করতে হবে, মানে দুটো সংখ্যা দেওয়া আছে, যেমন 1-এর দাগে দেওয়া আছে 4 ও 5, এই 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে হবে, এবং সেই মূলদ সংখ্যাটাকে সংখ্যারেখায় স্থাপন করতে। সংখ্যারেখায় স্থাপন করার তো নিয়ম বলেই দিলাম, একটা সংখ্যাকে কীভাবে করবে, ঠিক আছে? এখানে বলেই দিয়েছে যে পূর্ণ সংখ্যা, আর ওখানে কী বার কর 3 নম্বর দাগে কী ছিল? তোমাকে খুঁজে নিতে হতো সেটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। এখানে যেমন 4-5 বলে দিয়েছে, তার মধ্যে একটা বার করো, করে সেটা কোথায় আছে স্থাপন করো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এবার আমরা যখন এরকম বলে দেবে দুটো পূর্ণ সংখ্যা এবং তার মাঝে, সেই দুটো সংখ্যার মাঝে কোথায়, মানে সেই মাঝ থেকে একটা মূলদ সংখ্যা কীভাবে বার করব, তার নিয়মটা এবারে দেখে নাও। তার নিয়মটা হচ্ছে এটাকে আমরা কী করব, যে কোনো দুটো সংখ্যার মাঝে একটা সংখ্যা বার করতে বললে, একটা মূলদ সংখ্যা যদি বার করতে বলে সেটা কীভাবে করব, সেটা হচ্ছে এইভাবে, দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব, করলে যেটা হবে সেটাই। দেখো যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 9-এর 2, এই 9-এর 2টা 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এবার যদি আরও একটা বার করতে বলতো, সেটা পরে আসছি, তাহলে একটার ক্ষেত্রে এই রকম একটা বার করতে বললেই এই নিয়মে আমরা করে নেবো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? যখন অনেকগুলো বার করতে হবে, একের বেশি, সেটা একের বেশি দুটো বললেও এই নিয়মে করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে, 3টে বললেও করতে পারো, কিন্তু তার বেশি যখন বলবে তখন কিন্তু তোমাকে ওই নিয়মটা করতে, না হলে দেরি হয়ে যাবে। এই নিয়মে তুমি করতেই পারো, কিন্তু সেটা দেরি হয়ে যাবে, মানে সময়টা বেশি লাগবে আর কি। এবারে দেখো, তাহলে এই 9-এর 2টাকে তোমাকে স্থাপন করতে হবে, ঠিক আছে? সেইটা কীভাবে করবে না করবে সব কিছু ওই ভিডিওতে বলে দেওয়া আছে, আমি শুধু এখানে এইগুলোই দেখে দিচ্ছি। এবার দেখো, এবারে বলো যে এই 1 আর 2 সেটাও নিশ্চয়ই পারবে, 1 আর 2-এর মধ্যে। তারপর যদি ভগ্নাংশ থাকে, এবার 3 নম্বর দাগে আছে কি? 3 নম্বর দাগে যেটা আছে ভগ্নাংশ, সেটা কত আছে? 1-এর 4 ও 1-এর 2, এর মধ্যে বলেছে একটা মূলদ সংখ্যা বার করো, সেটা ওই একই নিয়মে, এই নিয়মে করব, ঠিক আছে? কি? তাহলে 1-এর 4 যোগ 1-এর 2 বাই 2, ঠিক আছে? এই নিয়মে তাহলে করলে কত আসছে?
4 দুখানে আমার 4 আসছে লসাগু, তার মানে এখানে হচ্ছে 1 প্লাস 2/4। এই 4টা নিচে চলে গেলে কত আসবে? তাহলে বাই 4 লিখলাম, আর নিচে 2 আছে, ঠিক আছে। তাহলে সমান সমান কত আসছে? 3-এর 4 আর 2 মানে 3-এর 8। 4 আর 2 গুণ হয়ে যাবে 8, ঠিক আছে, 3-এর 8। তাহলে এইটাই হচ্ছে 1-এর 4 আর 1-এর 2-এর মাঝে একটা মূলদ সংখ্যা। এবার এইটাকে কীভাবে স্থাপন করতে হয়, ঠিক আছে, কীভাবে মানে এবারে এইটাকে এই মূলদ সংখ্যাটাকে আমার কীভাবে স্থাপন করতে হয় সেই নিয়মটা আমরা 3 নম্বরে শিখেছি। 3 নম্বর দেখে যে কোনো একটা মূলদ সংখ্যা কীভাবে স্থাপন করব, ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওখান থেকে ওটা দেখে নেবে। এইভাবে তোমাদের আচ্ছা একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে বলে দিই, ঋণাত্মক সংখ্যা যদি থাকে সেটা এই নিয়মেই করবো, তবু বলে দিই তোমাদেরকে। 4-এর দাগাটা যেটা দেখো -1 ও 1-এর 2, এই দুটো সংখ্যাকে কীভাবে আমরা স্থাপন করব, মানে স্থাপন নয়, এই দুটো সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বার করতে বলেছে ও সেইটাকে সংখ্যারেখায় কোথায় স্থাপন করব সেটা করতে বলেছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা সেই একই নিয়ম, -1 যোগ 1-এর 2/2, ঠিক আছে। তাহলে একটা মূলদ সংখ্যা এটা যোগ করলে কত হয়? -1 থেকে বিয়োগ দিলে এটা হয়ে যাবে তোমার -12/2, তার মানে -1-এর 4, ঠিক আছে, -1-এর 4। তাহলে এইটাই হলো -1 আর 1-এর 2-এর মধ্যে একটা মূলদ সংখ্যা -1-এর 4, ঠিক আছে। এবার এই -1-এর 4টাকে আমাকে সংখ্যা রেখায় কোথায় আছে স্থাপন করতে হবে ওই 3 নম্বর নিয়ম অনুযায়ী। তাহলে বুঝতে পারবে মানে যে কোনো দুটো সংখ্যা বলো, সে একটা ধনাত্মক একটা ঋণাত্মক যাই বলো না কেন, সেই দুটো সংখ্যা যোগ করে দেবে, করে 2 দিয়ে ভাগ করবে, করলে একটা মানে তাদের মধ্যে একটা মূলদ সংখ্যা পেয়ে যাব। এবার দেখো 5-এর দাগেটা কী বলেছে? 4 ও 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেই মূলদ সংখ্যাগুলোকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো আগেরটা কি বললাম, সেটা হচ্ছে একটা কী করে বার করতে হয় সেটা তো বলে দিলাম। এবার 1-এর অধিক 2, 3টে বার করতে হলে যে নিয়মে বলেছি সেই নিয়মে করলেও হবে, ঠিক আছে। সেই নিয়ম না করে আরও সহজে কী করে করা যায় দেখে নাও। কী করবে? যখনই এই পূর্ণ সংখ্যা থাকবে যখন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বার করতে বললে তখন কীভাবে করতে হয় দেখে নাও। আর আবার দুটো ভগ্নাংশ দিয়ে দেখাবো ওখানে আছে, তখন কীভাবে করতে হয় দেখে নেবে। নিয়মটা একটু পার্থক্য আছে, ভগ্নাংশ বললে একটু পার্থক্য, এটা আগে দেখে না। পূর্ণ সংখ্যা থাকলে তার মধ্যে 1-এর বেশি মূলদ সংখ্যা বার করতে বললে কী করতে হবে সেটা হচ্ছে, আমার কটা বলেছে 3টে, সেই জন্য হরে এমন এইটাকে 4টাকে এমনভাবে আমি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করব যার হরে কত থাকবে, যেহেতু 3টে বলেছে মানে 3 + 1 হরে থাকবে 4, হরে 4 করতে গেলে তাহলে লবে কত হতে হবে যাতে এটা 4 হয়, ঠিক আছে। তাহলে 4 হতে গেলে 4-4 16, তাহলে এখানে হতে হবে 16, তবে তো 4 হবে, তাই তো। 16কে 4 দিয়ে ভাগ করলে তবে তো 4 হবে। তাহলে 4টাকে এইভাবে প্রকাশ করলাম। এবার 5টাকে ওইভাবে প্রকাশ করব। 5 হরে 4 হতে হবে, মানে 5টাকে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে গেলে কী আসবে সেইটাই, হরে 4। তাহলে হরে 4 আর লবে তাহলে কত হলে ওইটা হবে, ঠিক আছে। তাহলে ওটা নিশ্চয়ই 20 হবে। 20 মানে দেখো 4-5 20 করলেই তবে তো আসবে, এটা গুণ করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে ওখানে 20 হতে হবে। তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে তবে তো 5 হবে। এবারে দেখো 4 আর 5-এর মধ্যে আমার মূলদ সংখ্যা 3টে বার করতে বলেছে, পেয়ে যাবো। দেখো 3টে কী হবে? 3টে হবে 16-র পর থেকে, 4 মানে তো এটা। এবার 16-র পর থেকে 3টে মূলদ সংখ্যা হবে এইরকম, একটা হবে 17/4, একটা হবে 18/4, একটা হবে 19/4। এই হয়ে গেল 3টে মূলদ সংখ্যা, বুঝতে পারলে। 16-র পর থেকে 17/4, 18/4, 19/4, 20-র আগে 19/4, এই কটা, বোঝা গেল। এইটাই হচ্ছে। এবারে এটা যদি আমাকে কাটাকাটি করতে, যেখানে কাটাকাটি যাবে কাটাকাটি করে নিতে পারে, ঠিক আছে। তাহলে 18/4টাকে কাটাকাটি যাবে, তাহলে 18/4টাকে লেখা যায় কত? এটার সময় লেখা যায় যদি 4 দিয়ে কাটায়, 2 দিয়ে কাটলে 9 2 আর 2, তাহলে 9-এর 2, তাহলে 17-এর 4, 9-এর 2 আর 19-এর 4। এই 3টে সংখ্যাকে এবারে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। আমরা একটা করে কীভাবে স্থাপন করা সেটা তো দেখেছি, এবার 1-এর অধিক কীভাবে স্থাপন করে সেটা দেখে নাও, ঠিক আছে। সেটা এবারে দেখে নাও। তাহলে আগে মূলদ সংখ্যা বার করা হয়ে গেল একটা প্রশ্ন, এবার আমাদের ওইটা করতে। তাহলে এখানে নিয়মটা কি, প্রথমে এই 4টাকে এইভাবে প্রকাশ করব আর 5টাকে এইভাবে প্রকাশ করব, করার পর বলে দেবো 4 ও 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা হলো বলে এটা লিখবো, ঠিক আছে। এই কাজটা প্রথমে করলাম, তারপরে কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে দেখে নাও। দেখো
তার আগে ওইটা বলে দেওয়ার আগে তার আগে এইটা একটু দেখে নাও, চারের দাগেরটা 4-3 পর্যন্ত ওই ভিডিওতে করে দেওয়া আছে। আর চারের দাগেরটা কীভাবে ওই করতে হবে সেটা একটু দেখে নাও। মানে লেখাটা, নিয়মগুলো তো একই, শুধু লেখাটা দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় পরে। ঠিক আছে, এটা হচ্ছে লেখা প্রথমে, তারপরে এইটা আছে 5-এর দাগেরটার ক্ষেত্রে। দেখো 5-এর দাগে যেটা হয়েছে করা হয়েছে সেটা হচ্ছে তোমার যে মূলত সংখ্যাটা এসছে 1-4 আর 1-3-এর মধ্যে কোন মূলত সংখ্যা এইটা, মানে এই দুটো বা এটা করলে কত আসছে, এটা 7-24। ঠিক আছে, এই যে মূলত সংখ্যাটা, এই মূলত সংখ্যাটা 7-24 মূলত সংখ্যাটা অনেকটা বড় হচ্ছে, তাই না? সেই জন্য এইটার ক্ষেত্রে কি করব দেখো, এই যে মানে কি 24 ভাগে ভাগ করতে হবে, তাই তো? দেখো এই সংখ্যা রেখার উপরে এল বিন্দুতে শূন্য সংখ্যা স্থাপন করলাম, তারপর এল বিন্দু ডান দিকে ধনাত্মক সংখ্যা রেখার উপর এম বিন্দু এমন স্থাপন করলাম যাতে প্রতি এককটা এক একক হয়, সেগুলো সব ঠিক আছে। এবার এল এমকে আমাকে 24 ভাগে ভাগ করতে হবে, তবে তার থেকে 7-24টা পাবো। ঠিক আছে, এল এম মানে কোনটা, এটা এল, আর 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 এমটা হচ্ছে এম। মানে 0 থেকে 1-এর মধ্যে 24টা ভাগ করলে তবে তার মধ্যে একটা প্রতিটা 1-24 করে হবে, তার মধ্যে 7-24টা এই জায়গা থাকবে। ঠিক আছে, সেই জন্য যেহেতু এইটা 24টা ভাগে ভাগ করা আর এই জায়গাটুকু কম, সেই জন্য শুধুমাত্র এই দুটো সংখ্যাকে দেখানো হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র 6-24 কোথায় আছে, 7-24 কোথায় আছে, আর 8-24টা কোথায় আছে দেখানো আছে, বাদ বাকিগুলো দেখানো হয়নি। এইভাবে কিন্তু তোমরা করবে যখন এরকম বড় কোনো সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু জায়গাটুকু আমার খুবই কম, ছোট জায়গার মধ্যে করতে হবে। ছোটো জায়গার মধ্যে গেলে জিনিসগুলো তাহলে একটা, এই যে বিন্দুগুলো তাহলে কাছাকাছি হয়ে যাবে, তাই তো? আর সব বিন্দুগুলো আঁকতে পারবো না 24টা ভাগে বিন্দু এখানে, সেই জন্য এইভাবে এটা দেখানো হয়েছে। ঠিক আছে, আর লেখাগুলো এইটা লিখতে হবে, লেখাগুলো দেখে নাও, এই লেখাটা লিখে দিলে হয়ে যাবে। স্থাপন করে তারপরে এইটা এই বিন্দু পেলাম। ঠিক আছে, এইটাই। এবার দেখো 4-6-এরটা দেখে নাও, 4-6-এরটা লেখা এবং এটা। ঠিক আছে, 3-2 এই পর্যন্ত। এটা এবারে দেখো তোমার কীভাবে আমরা তিনটে যেটা পেয়েছি, কত, একটা হচ্ছে 17-4, 18-4 আর 19-4। এই 17-4, 18-4 আর 19-4 এইটাকে স্থাপন করতে হবে বলেছিলাম, এই 5-এর দাগেরটা। ঠিক আছে, দেখো সেটা আমরা কী করে করছি। প্রথমে ওই একই যেমন আমরা তোমরা 3-এর দাগে যেরকম একটা করে স্থাপন করতে কীভাবে করেছিলাম, সেই একই নিয়ম, শুধুমাত্র একটু পার্থক্য থাকবে। দেখো সেখানে একটা বিন্দু বলেছে, এখানে তিনটে বা চারটে, মানে একের বেশি বিন্দু আর কি। প্রথমে যে লেখাটা একই থাকবে, প্রথমে পি কিউ বাস্তবিক সংখ্যা রেখার এইটা উপর এ বিন্দু, মানে প্রথমে শূন্যটা স্থাপন করলাম, তারপরে এ বিন্দু ডান দিকে, মানে ধনাত্মক দিক বলতে হবে, এটা ডান দিকে ধনাত্মক দিক, তাহলে উল্লেখ করলাম সংখ্যা রেখার উপর বি বিন্দু এমনভাবে নিলাম যাতে এ বিটা এক একক হয়, এটা হয়ে গেল। এবার ওই সংখ্যা রেখার উপর বি বিন্দুর ডান দিকে CDEF এই বিন্দুগুলো নিতে হবে। এবার দেখো এতগুলো CDEFG, এটা ঠিক আছে, এটা থাকবে বিন্দুগুলি এমনভাবে স্থাপন করলাম যাতে এসিটা 2 একক হয়, মানে এ থেকে সি পর্যন্ত 2 একক হয়, আর এডিটা 3 একক, এ থেকে ডি পর্যন্ত 3 একক, আর এইটা হচ্ছে 4 একক, এইটা 4, আর এএফটা হলো 5 একক, আর এজিটা 6 একক। এটা আমরা নিয়ে নিলাম। এই যেহেতু এটা তো 4 আর 5-এর মধ্যে আছে সংখ্যাটা, তাহলে এতগুলো 5-এর থেকে এক ঘর বেশি নেবো। ঠিক আছে, এগুলো সব বলে দিতে হবে, এগুলো এই পর্যন্ত ঠিক আছে। তারপর ইএফটা কত হচ্ছে, ইএফটা কয় একক, মানে এফ থেকে এই বিয়োগ, মানে 5-4 একক, মানে হচ্ছে 1 একক, এটা হলো। তারপরে ইএফকে সমান 4 ভাগে আমরা ভাগ করব, যেহেতু প্রতিটা হচ্ছে এই 1-4 করে, ইএফকে সমান ভাগ করলে ওইটা 4 ভাগে ভাগ করবো, যেহেতু এখানে নিচে সব 4 আছে, সেই জন্য 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতিটা ভাগের মান হবে 1/4 একক। ঠিক আছে, প্রত্যেকটা ভাগ। এবারে কি করব দেখো, যদিও এবার দেখো ইএল আমার দরকার তো এইটাই, ইএলটা মানটা কত, ইএল মানে কত, এল এম ইএল, তাহলে দেখো প্রতিটা ভাগ মানে কোনটা, প্রতিটা ভাগ মানে ইএল একটা, তারপর এল এম, এম এন, এন এফ, প্রত্যেকটার মানে 1/4, তাই তো? প্রতিটা ভাগের মান এটাই তো, প্রতিটা ভাগ 4 ভাগ করেছি, তো ই থেকে এফটা করছো 4 ভাগ করে দিচ্ছি, আচ্ছা 4 ভাগটা কোনটা, একটা ইএল, এল এম, এম এন, এন এফ, তার প্রত্যেকটা হবে 1/4 করে একক। তাহলে আমার দরকার এই বিন্দুগুলো, এ থেকে ইএল বিন্দুটা দরকার, এম বিন্দুটা দরকার। ইএল বিন্দু মানে কোথায় থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এল বিন্দু,
তবে তো আমার সেইটাই 17 এইটা দরকার এল বিন্দুটা। এবার এল বিন্দু এ থেকে এল পর্যন্ত দূরত্বটা কত সেটা আমাকে বার করতে হবে। এ এল এ এল, তার এ এল সমান কি এই প্লাস ই এল, এল মানে হচ্ছে এ ই প্লাস ই এল, এখান থেকে এইটুকু দূরত্ব তার সঙ্গে ই এল দূরত্ব যোগ করলে তবে এ এল হবে, তাই তো? সেটা লিখলাম। আর এ থেকে ই পর্যন্ত 4 একক, তাই তো? এ থেকে ই, দেখো এখানে ই বিন্দু 4 একক, তাহলে এটা 4 একক প্লাস 1/4, আর ইএলটা তো 1/4, ঠিক আছে? এইটা ইএল 1/4, সেখান থেকে এইটা এইভাবে ওইরকম এ এম এ এন সেটা বার করে নেওয়া আছে। দেখো বার করে নেওয়ার পরে পেয়ে গেলাম এল সমান এত, এম সমান এত, এম সমান এত, আমাদের যে বিন্দুগুলো ছিল। তার মানে কী পেলাম, যে ওইগুলো বসিয়ে এই এল এম এন এবারে 3টে বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তাহলে আমরা 3টে বিন্দুকে স্থাপন করে দিলাম। সেই বিন্দুগুলো কী কী, সেটা হচ্ছে ওই এল এম এন বিন্দু, সেটা আমাদের লিখতে হবে। পরে কী লিখতে হবে দেখো, এটা লিখতে হবে শেষে। সুতরাং এই মূলত সংখ্যা 3টিকে সংখ্যা রেখায় স্থাপন করে যথাক্রমে এল এম এন বিন্দু 3টি পেলাম। তারপরে বাস্তব সংখ্যা রেখা অতএব বাস্তব সংখ্যা পি কিউর উপর 17/4, 18/4, 19/4 মূলত সংখ্যা 3টির অবস্থান হলো যথাক্রমে এল এম ও এন বিন্দু। ঠিক আছে, হয়ে গেল। এবারে 6এরটা দেখো, 6এরটা সেই একই রকমভাবে করব, কোনো অসুবিধা নেই। সেই একই রকমভাবে ই এর মধ্যেও 3টে বিন্দু, কটা বিন্দু চেয়েছে, ছটা বিন্দু, মানে 6টা মূলত সংখ্যা চেয়েছে। ঠিক আছে, ওই একই রকম নিয়মে আমরা এখানে করেছি। একটাকে ওইভাবে 6টা বিন্দু মানে 6 প্লাস হরে 6 প্লাস 1 মানে 7 থাকবে, সেইভাবে আমরা 1 আর 2টাকে সাজিয়েছি, সাজিয়ে এই 6টা বিন্দু পেয়েছি। ওই একই নিয়মে এবারে সেটাকে স্থাপন করবো। দেখে নাও সেটা কীভাবে করা হয়েছে। আর বিস্তারিত বলছি না, এখান থেকে এই শুধুমাত্র লেখাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে যেহেতু কাছাকাছি বিন্দুগুলো হবে, যেহেতু 6টা বিন্দু কাছাকাছি, সেই জন্য আমরা এইভাবে তীরচিহ্ন দিয়ে, মানে কাছাকাছি লেখা যাবে না এত কাছাকাছি বিন্দুগুলোকে, সেই জন্য তীরচিহ্ন দিয়ে বিন্দুগুলোকে কিছুটা নিচে কিছুটা উপরে লেখা হয়েছে। ঠিক আছে, এই জন্য দেখো এইটা হচ্ছে লেখা প্রথমে, তারপরে যেটা আসবে এইটা 1/7 একক প্রতিটা ভাগের মান, এটা পেয়ে যাব। তারপরে যেটা আসবে এইটা, ঠিক আছে? বাস্তব সংখ্যা রেখায় এটা হলো এই কটা বিন্দুগুলোকে স্থাপন করে এই বিন্দু পেলাম, তারপর বাস্তব সংখ্যা করবো এই বিন্দুগুলো মধ্য সংখ্যাগুলোকে অবস্থান হলো যথাক্রমে এইগুলো, মানে এই বিন্দুগুলো কোথায় কোথায় অবস্থিত, এই আর এস টি বিন্দুকে। ঠিক আছে, এই বিন্দুতে ওগুলো আছে বলে দিলাম, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার 7 জায়গায় যেটা বলেছে, 7 এবারে দেখো শুধুমাত্র 3টে মূলত সংখ্যা বলেছে। ঠিক আছে, ওই একই নিয়মে এবার করব আমরা। দেখো যেটা আগের নিয়ম বললাম যে দুটোকে যোগ করে 2 ভাগ, সেই নিয়মেও করতে পারি। এবং যেটা ওইটা বললাম, যেটা মানে হরটাকে তোমাকে যে কটা হরটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় করে, যেটা বললাম যে ধরো 7টা বললে 7 প্লাস 1 করতে হবে হরে, মানে 8 করতে হবে হরে। ঠিক আছে, আর এবার যদি ওটা হলো পূর্ণ সংখ্যা থাকলে ওইভাবে, এবার যদি ভগ্নাংশ থাকে তখন কী হবে ওই নিয়মে করবো, সেটা একটু দেখে নাও। এখানে আছে 1/5 ও 1/4 মধ্যে, ঠিক আছে, বলেছে তোমার 3টে মূলত সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের কি 3টে মানে কি, হরে 3 প্লাস 1 4। এবার এক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, দেখো ভগ্নাংশ সংখ্যা করতে এই দুটোর মধ্যে আগে দেখব কে বড় কে ছোট। দেখার পর বড় থেকে ছোট বিয়োগ দেবো প্রথমে, দিয়ে দিয়ে কততে ভাগ করব, দিয়ে যেহেতু এখানে 3টে বলেছে, মূল সংখ্যা বার করতে বলেছে, দিয়ে 3 প্লাস 1 মানে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তার নিয়মটা কী হলো, কে বড় আগে বার করো, কে বড় কী করে জানবো, 1/5 বড় না 1/4 বড়, 1/4 বড়। ঠিক আছে, যেহেতু হরে এটা ছোট আছে, আর লব একই, আর হর ছোটো হলে সেটা বড় হয় সেই ভগ্নাংশটা, তাহলে 1/4 বড়। তাহলে 1/4 থেকে 1/5 বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে দেখো, তোমার এটা 20 লসাগু, তোমার 5 - 4 মানে কত হচ্ছে 1, 1/20। এই 1/20কে আমি 4 দিয়ে ভাগ করব। দেখো 3 প্লাস 1 মানে 4টে, যেহেতু এখানে 3টে বলেছে সেই জন্য 3 প্লাস 1 4, তাহলে 1/20কে 4 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে কত, 1 তাহলে 20 4 80, 1/80, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে আমাকে এই মূলত সংখ্যাটাকে, এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে, এইটাকে এমন করতে হবে যার হরে 80 হয়। তাহলে এটাকে 80 করতে গেলে তাহলে এর সঙ্গে 5-এর সঙ্গে 16 গুণ করতে হবে, 1-এর সঙ্গে 16 গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা হলো নিচে উপরে 16 নিচে 80। তাহলে এইটার ও তাই হরে কী করতে হবে, 80 করতে গেলে কত গুণ করতে হবে, 20,
তাহলে লবেও 20 গুণ করতে হবে, 20/80, তবে 1/4 হবে, তাই তো? তার মানে কী পেলাম? 16 রাশি আর 20 রাশি, এর মধ্যে 3টে, তাহলে মূলত সংখ্যা কী কী সেটা যেমন সেটা এখান থেকে পেয়ে যাবো। 16 পরে কত? 17 রাশি, 18 রাশি আর 19 রাশি, ওই নিয়মে, ঠিক আছে? এই হয়ে গেল আমার 3টে মূলত সংখ্যা পেয়ে গেলাম। 3টে বার করতে বলেছে, তাহলে বোঝা গেল যখন এই ভগ্নাংশ থাকবে তার ক্ষেত্রে কী করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো বলে দিয়েছি, আর ভগ্নাংশ সংখ্যা এই নিয়ম, ঠিক আছে? এখানে দেখো 8-এর দাগে এবার কী বলেছে? সত্য না মিথ্যা বলতে বলেছে। 1-এর দাগে কী আছে বলেছে? দুটো পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করে কি পূর্ণ সংখ্যা পাবো? তার মানে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে কি পূর্ণ সংখ্যা পাবো? আর দুটো পূর্ণ সংখ্যা বিয়োগ করলে কি পূর্ণ সংখ্যা পাবো? দুটো পূর্ণ সংখ্যা গুণ করে পূর্ণ সংখ্যা পাই, ঠিক আছে? আর প্রতিটা ক্ষেত্রে বলেছে যোগ করেও পূর্ণ সংখ্যা পাবো, বিয়োগ করেও তাই, আর গুণ করেও তাই। এটা কি ঠিক বলেছে? ঠিক আছে, সেটাই প্রশ্ন। দেখো আমি যদি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নাও, -2 যোগ 3, তাহলে যোগ করলে কত হয়? 1, তাহলে একটা হলো একটা পূর্ণ সংখ্যা। আবার তুমি যদি -3 যোগ -4, তাহলে কত হয়? -7, তো সেটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এইরকম যে কোনো দুটো পূর্ণ সংখ্যা যোগ করে আমরা পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে যোগের ক্ষেত্রে ঠিক হলো। এবার বিয়োগ যদি করি, ধরো 3 -4, দুটো সংখ্যা বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস দিতে, মানে এটা হচ্ছে 7। আবার ধরো -4 বিয়োগ 0, তাহলে কত হয়? এই -4, মানে এটাও পূর্ণ সংখ্যা। তার মানে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ করলেও আমরা পূর্ণ সংখ্যা পাবো। এবার যদি গুণ করি দুটো পূর্ণ সংখ্যা, ধরো 0 আর 1, আর দুটো পূর্ণ সংখ্যা গুণ করে কত? 0, 0 একটা পূর্ণ সংখ্যা। এবার যদি -1 গুণ 0, কত? সেটা 0 পূর্ণ সংখ্যা। এবার যদি -3 গুণ 2, কত হচ্ছে? -6, তাহলে -6 পূর্ণ সংখ্যা। তাহলে গুণ করেও দুটো পূর্ণ সংখ্যা গুণ করেও পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে 1-এর দাগে যেটা বলেছে সেটা হলো সত্য হবে, মানে ট্রু, টি হবে, ঠিক আছে? এটা 2-এর দাগে কী বলেছে? দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, সেটা কি সত্যি বলেছে? দেখো সেটা উদাহরণ দেবো। দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, আমি ধরো নিলাম 2/4, তা কত হবে? দেখো 1-2, 2/4, মানে এরম ভাবে লিখতে পারি যে 2-4, তাই তো? মানে 1-2, এটা হলো। আবার লিখছি 4/2, তাহলে সেটা কত আসবে? সেটা আসবে, দেখো 4 আর 2 যদি ভাগ করি কী আসছে? সেটা হচ্ছে 1, না, সেটা হচ্ছে শুধুমাত্র 2, তাই তো? 4কে 2 ভাগ করলে, তাহলে দেখতে পাচ্ছ দুটো পূর্ণ সংখ্যা, যে কোনো দুটো পূর্ণ সংখ্যার ভাগফল আমার কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা হচ্ছে না। আমি যদি এই দুটো পূর্ণ সংখ্যা নিই, 2/4 করি, তখন কী হচ্ছে? সেটা পূর্ণ সংখ্যা আসছে না, সেটা হচ্ছে 1-2 আসছে। কিন্তু আমি যদি 4/2 করি, তখন সেটা পূর্ণ সংখ্যা। আবার যদি 4/2 না করে আমি যদি এইরকমই করি, ধরো 10/2 করলাম, তখন সেটা হচ্ছে কি 5, বা সেটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। তার মানে কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না। তাহলে সর্বদা বলতে পারি না যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ করলে আমি পূর্ণ সংখ্যা পাবো, এই কথাটা সবসময় বলতে পারি না। তাহলে দ্বিতীয়টা হলো মিথ্যা, দ্বিতীয়টা কী হবে? মিথ্যা হবে, বা এখানে ফলস বললে ফলস এফ হবে, ঠিক আছে? এটা হয়ে গেল। 9-এর দাগেরটা কী বলেছে দেখো, বলেছে দুটো পূর্ণ সংখ্যার মূলত সংখ্যার যোগ, বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগটা হচ্ছে শূন্য ছাড়া, মানে ভাজকটা শূন্য নয় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। করলে সেটা আমরা কী পাবো? কী সংখ্যা পাবো? তার মানে বলতে চাইছি যে দুটো মূলত সংখ্যার যোগ করলে কী পাবো? কী সংখ্যা পাবো? সে বিয়োগ করলে কী সংখ্যা পাবো? গুণ করলে কী সংখ্যা পাবো? আর ভাগ করলে কী সংখ্যা পাবো? ভাগটা এমন সংখ্যা দিয়ে করতে হবে যেখানে ভাজকটা কখনো শূন্য হবে না, ঠিক আছে? এই রকম ক্ষেত্রে তখন কী পাবো? দেখা যাক এখানে উত্তরটা কী হবে। তার আগে কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। ধরো দুটো মূলত সংখ্যা আমি নিচ্ছি, একটা মূলত সংখ্যা এটাই হতে পারে। ধরো দুটো মূলত সংখ্যা, ধরো এটা 1-2 প্লাস 1, একটা মূলত সংখ্যা, তাহলে 1-2 প্লাস 1 করলে কত আসছে? দেখো 2-1-3, মানে 3-2, তাহলে কি এটাও মূলত সংখ্যা হচ্ছে। আবার তুমি -1 যোগ মাইনাস 4/5 নাও, একই ব্যাপার। যখন একটা মূলত সংখ্যা নিলাম, এটা মূলত সংখ্যা, ঠিক আছে? নিলাম। আচ্ছা, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে এটা হচ্ছে যোগ হয়ে যাবে, 5 আর 9, 9-5 হয়ে যাবে। এটাও একটা মূলত সংখ্যা তো, ঠিক আছে? মূলত সংখ্যা। আবার যদি তুমি এরকম না, 1-2 যোগ 1-3, দুটো মূলত সংখ্যা এরকম নিলে, তাহলে এটা 6-5,
5 6 এটা একটা মূলদ সংখ্যা। তার মানে যে কোনো দুটো মূলদ সংখ্যা যোগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। এটা একটা পেয়ে গেলাম। এবার দেখো বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে 3 - 2 মানে কত 1/6। তাহলে বিয়োগফলও দেখো সেটাও মূলদ সংখ্যা হবে। এইরকম তুমি আরও উদাহরণে দেখবে বিয়োগফলও হবে মূলদ সংখ্যা। এবার গুণ করো, ধরো 1/4 গুণ 1/5 গুণ করলে কত 1/4 5 20। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। গুণের ক্ষেত্রেও সেটাও মূলদ সংখ্যা হবে, মানে দুটো মূলদ সংখ্যা, গুণফলও মূলদ সংখ্যা, বিয়োগফলও মূলদ সংখ্যা, আর যোগফলও মূলদ সংখ্যা। এবার ভাগফল দেখি মূলদ সংখ্যা হয় কি না। ভাগ করলে দেখো আমি যদি এরকম নিই, এবার দেখো যে কোনো দুটো মূলদ সংখ্যা ভাগ করছি, দেখো সর্বদা আমরা মূলদ সংখ্যাই পাবো। কিন্তু এখানে যেটা একটা কথা বলেছিল, ভাজকটা শূন্য হবে না। আমি যদি ভাজকটাকে শূন্য ধরি, ধরো 1/3 ভাজিতক শূন্য করলাম, তখন কিন্তু সেটা মূলদ সংখ্যা থাকবে না, সেটা কিন্তু আর অন্য মূলদ সংখ্যাই হবে না, অন্য কিছু হবে না। তাহলে ভাগফল শূন্য যদি না হয়, মানে ভাজকটা যদি শূন্য না হয়, তখন যে কোনো দুটো মূলদ সংখ্যার ভাগফল আমাদের মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এখানে যে প্রশ্নটা করেছে, ভাজক যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে ভাগ করলে মূলদ সংখ্যা পাবো, মানে কী সংখ্যা পাবো, তাহলে দেখতে পাচ্ছি সেটাও মূলদ সংখ্যা হবে। তাহলে প্রতি ক্ষেত্রে দুটো মূলদ সংখ্যা যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে আমরা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, তাহলে 9 দাগের উত্তরটা কী হবে, তাহলে প্রতিটি ক্ষেত্রে ওই মূলদ সংখ্যা দুটি যোগ বিয়োগ গুণ ভাগফল সেটা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, এটাই।